মোট ক্রয় থেকে যদি আমরা ফেরত আর বাট্টা বাদ দিই তখন কি পাই? তখন আমরা পাই নিট ক্রয়। এখন এই নিট ক্রয়ের সাথে যদি আমরা যেসব প্রত্যক্ষ খরচগুলো আছে যেমন আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, এগুলো যোগ করলে কি পাই? চিন্তা করে বলেন, এটা চিন্তা করে বলেন। আপনারা নিট ক্রয়ের সাথে যোগ করবেন প্রত্যক্ষ খরচগুলো, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, পরিবহন ব্যয়, যত কিছু আছে। বিক্রিত পণ্যের ব্যয়, প্রত্যক্ষ দায়। আপনি এক কাজ করেন, আপনি এই জায়গাতে চলে যান, ইউক্রেনে চলে যান, মানে আপনি একটা অন্য জায়গায় আছেন, ঠিক আছে? এটাকে বলা হয় ক্রয়কৃত পণ্যের ব্যয়। ক্রয়কৃত পণ্যের ব্যয় এই যে একটু নতুন আমাদের সাথে, কারণ আমরা যখন আর্থিক বিবরণী করেছি এইচএসসি বা এসএসসি তে তখন আমাদের এই পার্টটা করা লাগে, কিন্তু আমরা এখন এমসিকিউ করব। এমসিকিউ তে প্রত্যেকটা ধাপ জানতে হবে। সেটাকে বলা হয় ক্রয়কৃত পণ্যের ব্যয়। এই ক্রয়কৃত পণ্যের ব্যয়ের সাথে যোগ করবেন প্রারম্ভিক মজুরি। কি পাবো যদি যোগ করি প্রারম্ভিক মজুরি? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, রাইট? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এখানে যদি সহপরিমাণ মজুরি ম্যানেজ করি, রাইট, লিখে ফেলেন সবাই। বিক্রিত পণ্যের ব্যয় এবং লাস্ট যদি বিক্রিত পণ্যের ব্যয় সাথে মুনাফা যোগ করি কি পাবো? বিক্রিত পণ্যের ব্যয় সাথে যদি মুনাফাটা যোগ করি তাহলে কি পাবো? কি জোরে বলেন? মোট লাভ না, বিক্রয়, রাইট, বিক্রয়। নরমালি আমরা হচ্ছে আর্থিক বিবরণীটা যেভাবে করে প্রস্তুত অভ্যস্ত, নরমালি বিক্রয় থাকে, বিক্রয় থেকে আমরা আস্তে 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 নিচে নামবো, এই কাজটা করে থাকি। এখন উল্টো ভাবে যাবো, কারণ এটা আমাদের এমসিকিউ এর জন্য হেল্প করবে। আমাদের এখন অত বড় আর্থিক বিবরণী করার দরকার পড়বে না, অত বড় আর্থিক বিবরণী আসবে না। আমাদের আসবে হচ্ছে এখান থেকে ছোট ছোট কিছু পার্ট আসবে। হয়তো বলতে পারে যে মোট ক্রয় বের করো, নিট ক্রয় বের করো, ক্রয়কৃত পণ্যের ব্যয় বের করো, বিক্রিত পণ্যের ব্যয় বের করো, মুনাফা বের করো, বিক্রয় বের করো, এই টাইপের আমাদের কোশ্চেনগুলো থাকবে। আমাদের প্রত্যেকটা ধাপের সাথে আমাদের সম্পর্কগুলো কি জানতে হবে, ঠিক আছে? লেখা শেষ সবার? আমরা একটু খেয়াল করব। প্রথমত ক্রয় বলতে নরমালি এখানে নগদে ক্রয়টাকে বোঝানো হচ্ছে। নগদে যত ক্রয় থাকবে, বাকিতে যত ক্রয় থাকবে সবগুলোকে আপনি যোগ করবেন, যা পাবো সেটাকে আমরা বলবো মোট ক্রয়। নিট ক্রয় মানে হচ্ছে অ্যাকচুয়ালি আপনার কতটুকু ক্রয় হয়েছে। তো কিভাবে পাবো? আপনি মোট যতটুকু ক্রয় করলেন সেখান থেকে আপনি কি করবেন, যত ধরনের ফেরত আছে, বাট্টা আছে, ফেরত এবং বাট্টা এটা কিন্তু আপনার ক্রয় না, সেটা আপনার ক্রয়কে কমায় দেয়। যদি কি করবে, এটাকে বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার পর আমরা পাবো অ্যাকচুয়ালি আমরা কতটুকু ব্যয় করলাম, নিট ক্রয় এই পার্টটা পাবো। নিট ক্রয় পাওয়ার পরে আমরা যোগ করতে প্রত্যক্ষ খরচগুলো। প্রত্যক্ষ খরচ কোনগুলো? প্রত্যক্ষ খরচ হচ্ছে যেগুলো আমাদের পণ্য ক্রয় করতে বা ক্রয় করার পর লাগবে। কিরকম? যদি বলি পরিবহন খরচ, জাহাজ ভাড়া, আমদানি শুল্ক, সবকিছু এটা মোটামুটি আপনারা জানেন, আলোচনা করার দরকার পড়বে না। তো প্রত্যক্ষ খরচ যখন যোগ করবো এটাকে আমরা বলি ক্রয়কৃত পণ্যের ব্যয়। এই জায়গাটা আমাদের জন্য অন্যতম। এবার এই ক্রয়কৃত পণ্যের ব্যয় মানে, ক্রয়কৃত পণ্যের ব্যয় মানে হচ্ছে আমি যে পণ্যটা ক্রয় করলাম সেই পণ্যটার পিছনে অ্যাকচুয়ালি আমার টোটাল কত খরচ হয়েছে। যে পণ্যটা ক্রয় করলাম তার পেছনে কত টোটাল খরচ হয়েছে। সাপোজ করেন আপনি কোনো একটা পণ্য ক্রয় করলেন 50 টাকা দিয়ে, আপনি সেটাকে কারখানায় আনতে আনতে আরো 30 টাকা টোটাল খরচ হয়ে গেল। এখন দেখেন এই পণ্যের পিছনে টোটাল খরচ কত? 80 টাকা। এটাকে বলা হচ্ছে ক্রয়কৃত পণ্যের ব্যয়। অ্যাকচুয়ালি একটা পণ্যের পিছনে আমি অ্যাকচুয়ালি কত টোটাল খরচ করলাম। এখন হচ্ছে ক্রয়কৃত পণ্যের ব্যয় সাথে যখন আমরা প্রারম্ভিক মজুরিটা যোগ করবো তাকে বলা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় সমাপনী মাইনাস করলে বিক্রিত পণ্যের ব্যয়। এখন আমার কোশ্চেন হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আর বিক্রিত পণ্যের ব্যয় এদের মধ্যে পার্থক্যটা কি? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কি করা যায়? বিক্রয় করা যায় না। আর বিক্রিত পণ্যের ব্যয় ঠিক আছে। বিক্রয়যোগ্য মানে আমার কতটুকু যোগ্যতা আছে বিক্রয় করার, মানে আমার কাছে যে প্রোডাক্টটা আছে
আমি সেল করব, তার প্রাইসটা কত আমরা দেখি। নরমালি ধরেন আমার এই প্রারম্ভিক মজুদ ছিল ধরেন 20 টাকা, এবছর আমি ক্রয় করলাম 80 টাকা, টোটাল 100 টাকা। তো এই আমার কাছে ক্যাপাবিলিটি আছে, আমার যোগ্যতা আছে যে আমি 80 টাকা সেল করতে পারবো, সরি 100 টাকা সেল করতে পারবো। তো এটাকে বলা হবে বিক্রয় যোগ্য, আমার ক্যাপাবিলিটি আছে, যোগ্যতা আছে। বিক্রিত পণ্যের ব্যয় মানে বিক্রিত পণ্যের ব্যয় মানে আমি অলরেডি বিক্রি করে দিয়েছি, যতটুকু বিক্রি করে দিয়েছি তার জন্য যে ব্যয়টা, আমি ধরলাম এই 100টা প্রোডাক্ট আমি বিক্রি করতে পারি, কিন্তু তার মধ্যে 30টা প্রোডাক্ট বিক্রি হয়নি, তাহলে বিক্রি করছি কত? এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, এটা হবে বিক্রিত পণ্যের ব্যয়, কারণ আমি এটা বিক্রি করতে পারিনি 30টা, তাহলে বিক্রি করছি কয়টা? 70টা। সিম্পল। তো মেইন পার্থক্য হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হচ্ছে কি আমার কাছে টোটাল কত প্রোডাক্ট আছে যে আমি বিক্রয় করতে পারবো, আর বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে আমি বিক্রয় করে দিয়েছি যে প্রোডাক্টটা তার জন্য ব্যয় করব। বুঝতে পারছি? এখন এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যখন আমরা মুনাফা পার্টটা যোগ করব তখন আমরা পাবো বিক্রয়। ঠিক আছে, এখন বলি এখান থেকে মূল কোশ্চেনটা কোথায় আসে, আপনারা ভুল কোথায় করেন। আপনারা প্রথম ভুলটা করেন কি জায়গা, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, সমাপনী মূল্য, এই তিনটা বের করতে গেলে ঝামেলা লাগে এবং ম্যাক্সিমাম টাইম ভুল করে। এই জায়গাটাতে আমরা একটু ভালোভাবে দেখব প্রথম জিনিস। দেন হচ্ছে এই যে বিক্রিত পণ্যের ব্যয়, মুনাফা, বিক্রয়, এখান থেকেও অনেক কোশ্চেন আসে প্রায়। এগুলো থেকে তেমন একটা কোশ্চেন আসে না বললেই পারে, তেমন একটা কোশ্চেন আসে না, বাট জানতে হবে এবার কিরকম কোশ্চেন আসে। সাপোজ ধরেন কোশ্চেন করবো যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো, এখানে যা যা উপাদান আছে যে আছে আপনি যোগ বিয়োগ করবেন, বের হয়ে যাবে। কিন্তু অ্যাডিশন টেস্টে তো সহজ কোশ্চেন আসবে। অ্যাডিশন টেস্টে কি করবে, মাঝখান থেকে এলিমেন্ট দিবে। কিভাবে দিবে? সাপোজ বলো বিক্রিত পণ্যের ব্যয় বের করো, যে আছে বিক্রয়, দেয়া আছে মনে করেন বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, আর একটা মুনাফা পার্সেন্টেজ দেওয়া আছে। তো আপনি কিন্তু শুরু থেকে যোগ করে আসার কোনো মানে নেই। কিন্তু কিন্তু এই ম্যাথগুলো পারতে হলে আপনাকে প্রত্যেকটা সম্পর্ক জানতে হবে, কারণ কখন কিভাবে আপনার কাছে ম্যাথ চাইবে বলা যাবে, তাই না? এই জন্য পুরো সম্পর্কটা আমাদের জানতে হবে। আমরা সবটা আবার একটু রিডিং করবো, মোটামুটি বুঝে মাথায় রাখবো, যাদের বুঝতে যদি প্রবলেমও হয় তারা একবারে মুখস্থ করে ফেলবে, সবচেয়ে এটা করে মুখস্থ করবে মোটামুটি সবাই। ওকে, তো আমরা ফার্স্টে দেখো প্রথম ধাপটা কি। প্রথম ধাপটা হচ্ছে আমরা নগদ এবং ধারে সব ক্রয় যোগ করবো, যোগ করলে কি পাবো? মোট ক্রয়। মোট ক্রয় থেকে যদি আমরা ফেরত আর বাট্টা বাদ দিয়ে কি পাবো? নিট ক্রয়। নিট ক্রয়ের সাথে প্রত্যক্ষ খরচগুলো যদি যোগ করি, তার সাথে যদি আমরা প্রারম্ভিক মূল্য যোগ করি, সমাপনী মূল্য মাইনাস করি, মুনাফা যোগ করি, এগুলো একেবারে আমাদের ছোট থাকতে হবে, মুখে আগায় থাকতে হবে। এখন দুইটা লাইন লেখা থাকে, দেখেন সমাপনী মজুদ সমান সমান, সমাপনী মজুদ সমান সমান বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। সমাপনী মজুদ সমান সমান বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। সমাপনী মজুদ সমান সমান বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, এই যে আরেকটা সূত্র লেখা আছে, আরেকটা সূত্র লেখা আছে, বিক্রয় সমান সমান ক্রয় অবলিক বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় সমান সমান ক্রয় অবলিক বিক্রিত পণ্যের ব্যয় প্লাস মোট মুনাফা, প্লাস মোট মুনাফা, প্লাস মোট মুনাফা। লাস্ট আরেকটা সূত্র লিখবেন, সেটা হচ্ছে নিট মুনাফা সমান সমান নিট মুনাফা সমান সমান বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস পরিচালন খরচ শূন্য, মাইনাস পরিচালন খরচ শূন্য। এখন প্রথম যে সূত্র লিখলাম এটা আমাদের এখানেই আছে, আলাদা করে লিখলাম এই জন্যই কারণ এই সম্পর্কটা ভালোভাবে আরো বুঝতে হবে। এবার প্রথম যেটা আমরা লিখলাম কি লিখলাম? সমাপনী মজুদ। এখন একটা জিনিস দেখেন, সমাপনী মজুদ নির্ণয় করতে আমাদের দুইটা জিনিস লাগবে, কি কি? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, তাই না? মনে রাখবেন এই তিনটা যে কোনো একটাও যদি বের করতে বলে আমাদের বাকি দুটো এলিমেন্ট বের করতে হবে। মানে কি বলতেছি, সাপোজ আপনাকে কোশ্চেন করা হলো সমাপনী মজুদ বা সমাপনী মজুদের পরিমাণ নির্ণয় করো, আপনাকে কি করতে হবে? বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এই দুটো খুঁজে বের করতে হবে। দেখলেন কোশ্চেনে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে সাপোজ, তাহলে কি লাগবে? এখন
বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আপনি কি করবেন ঠিক এইভাবে প্রথম যোগ করে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় করবেন। ঠিক আর উল্টো ভাবে আসে। সাপোজ কোশ্চেনে আপনাকে বলছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করতে, সমাপনী মজুদ দেওয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, যোগ বিয়োগ করলে বের হয়ে যাবে। বুঝতে পারছি? তো মেইনলি মাথায় রাখবেন যদি সমাপনী মজুদ পণ্য বের করতে বলে আমাদের প্রথম কাজ হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করা। বুঝতে পারছি? বা বিক্রিত পণ্যের ব্যয় যদি বের করতে বলে আমাদের লাগবে কি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আর সমাপনী মজুদ। মোট কথা হচ্ছে এই তিনটার একটাও যদি বের করতে বলে বাকি দুইটা এলিমেন্ট আমাকে খুঁজে বের করতে হবে। বুঝতে পারছি? ওকে, এবার আমরা একটু ম্যাথ করব। সবাই গাণিতিক সমস্যা একে বলে গাণিতিক সমস্যা 1। এটা অনেক বিশাল একটা বক্স দেওয়া আছে, পেজ নম্বর 4 মেবি। হ্যাঁ, 4 দেখেন দেওয়া আছে, 5 নম্বর পেজের উপরে কোশ্চেন দেওয়া আছে। সবাই পেজটাকে কিভাবে করেন, শীটটা কিভাবে খুলে রাখেন কাজে দিন। 4 নম্বর পেজে বক্স আছে উদ্দীপক আর 5 নম্বর কোশ্চেন। তো এই যে এলিমেন্টগুলো, এই উত্তরগুলো আমরা বের করব, কোশ্চেনগুলোর উত্তর। তবে মুখে মুখে, কেউ খাতা কলমে কিছু লিখবেন না, কেউ ক্যালকুলেটর তো ইউজ করা যাবে না, ঠিক আছে? তো মুখে মুখে আমরা উত্তর দেব। তো ক নাম্বারে কি করতে হবে? বিক্রয় বের করতে হবে। সবাই বের করতে কত হয়? বের করা হবে। খাতা কলম কিছু লেখা যাবে না, মুখে মুখে উত্তর দেবেন। কত? 2,05,000। বাকিটা এখনো চিন্তা করতেছেন। কত? 2,05,000। ওকে, আমাদের নিট ক্রয় বের করতে বলছে। এবার খেয়াল করে দেখি আমরা নিট ক্রয় বের করতে হলে কি কি লাগবে। ক্রয় লাগবে, তার সাথে যোগ করতে হবে ধারে ক্রয়, মাইনাস করতে হবে ফেরত বার্তা, তারপর পাবো নিট ক্রয়। মানে হচ্ছে আমাদের এতটুকু পর্যন্ত কাজ। এখন এখানে একটা জিনিস বলে রাখি, দেখেন এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া না। নরমালি পরীক্ষা এমন হবে, আপনাকে যে জিনিসটা চাওয়া হবে এছাড়াও অন্যান্য এক্সট্রা অনেক ইনফরমেশন দেওয়া থাকবে। আপনার সবসময় ক্লিয়ার থাকতে হবে মাথায় যে আপনার কি কি লাগবে। তো প্রথমত আমাদের লাগবে এখানে ক্রয়, ধারে ক্রয় এবং ফেরত বার্তা লাগবে, এছাড়া আমাদের আর কিছু লাগবে না। তো আমরা এগুলো খুঁজি। প্রারম্ভিক মজুদ দেওয়া আছে 35,000, এটা আমাদের লাগবে না। এরপর দেওয়া আছে নগদে ক্রয় 1,10,000, ধারে ক্রয় 1,15,000, যোগ করলে হবে কত? 2,25,000। এখান থেকে মাইনাস করবেন ফেরত 15,000, হবে কত? 2,10,000। মাইনাস করেন বার্তা 5,000, হবে 2,05,000। বুঝতে পারছি? তাহলে উত্তর 2,05,000। 6 নম্বর করেন সবাই। ক্রয়কৃত পণ্যের ব্যয় বের করেন। 1,75,000, 2,45,000, 2,40,000, কত? 2,45,000। এটার উত্তর হবে 2,45,000। এখন দেখেন আমরা যখন ক্রয়কৃত পণ্যের ব্যয় বের করব, আমাদের করতে হবে কি নিট ক্রয় যেটা আমরা অলরেডি বের করে ফেলছি, তার সাথে শুধুমাত্র প্রত্যক্ষ খরচগুলো যোগ করব। এবার প্রত্যক্ষ খরচগুলো আমরা খুঁজি। কি কি আছে? ক্রয় পরিবহন, আমদানি শুল্ক। ক্রয় পরিবহন আছে 30,000, আমদানি শুল্ক আছে 10,000, অর্থাৎ 40,000। আর নিট ক্রয় ছিল কত? 2,05,000, যোগ করলে হবে 2,45,000। বুঝতে পারছি? যে বলছিলেন 2,40,000। ওকে, এরপর গ নাম্বারটা। গ নাম্বার অ্যান্সার কি হবে? গ নাম্বারটা আমি যাকে জিজ্ঞেস করবো সে অ্যান্সার দিতে। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় যাকে জিজ্ঞেস করবো শুধুমাত্র সে অ্যান্সার দিতে। এখান থেকে লাস্ট বেঞ্চ পাঞ্জাবিওয়ালা, উত্তর কত হবে? বের করতেছেন তাদের কয়? এখান থেকে লাস্ট বেঞ্চ ছেলেদের মধ্যে কত? 2,80,000। শিওর? সবার কি 80 আসছে? কি আসছে? 2,50,000, 2,50,000 না কিছু? উত্তর কি হবে? 2,80,000। উত্তর হবে 2,80,000। এখানে বের করতে বলছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এবার খেয়াল করেন ক্রয়কৃত পণ্যের ব্যয় আমরা বের করে ফেলছি, বলছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করতে। তো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করার সূত্র কি? জাস্ট প্রারম্ভিক মজুদটা যোগ করবো। ক্রয়কৃত সাথে প্রারম্ভিক যোগ করবো। তো আমাদের ক্রয়কৃত ছিল কত? 2,45,000, প্রারম্ভিক দেওয়া আছে 35, যোগ করলে হবে 2,80,000, যোগ করলে 2,80,000। তারপরে প্রশ্ন করে ফেলেন বিক্রিত পণ্যের ব্যয়
2,30,000 কিভাবে হলো? যারা বলছেন 2,30,000 তারা আবার লেকচার 2 করে আসবেন। এখানে সমাপনী মজুদের দুটো প্রাইস দেওয়া আছে, একটা বাজার মূল্য আর একটা হচ্ছে ক্রয় মূল্য। যেটা কম সেটা নিতে হবে। তো আমাদের মাইনাস করতে হবে 40, নট 50। আপনি যদি 2,80,000 থেকে 40 মাইনাস করেন উত্তর হবে 2,40,000। বুঝতে পারছি? এখন এতগুলো করে ফেললাম, কোনো সমস্যা তেমন একটা হয় নাই, কিন্তু পরের যে কোশ্চেনটা আছে 2 নাম্বার কোশ্চেনটা, এটা সবাই সলভ করেন, এটার উত্তর দেওয়ার ট্রাই করেন। এটা আমরা এখন করি নাই, বাট এটার উত্তরটা কিভাবে বের করা ট্রাই করেন। 5 নম্বর যে কোশ্চেন আছে 2 নাম্বার, সেটা করেন। আচ্ছা করেন, এটা খাতায় করতে হবে। গেল কোনো আমার গভীর মনোযোগ দিয়ে অঙ্ক করতে কত? 2,68,000 হয় নাই, হয় নাই, 240 হয় নাই, হয় নাই, হয় নাই। উত্তর হবে 60,000। এটা কারো আসছে? কিভাবে আসবে সেটা পড়ানোর জন্য তুমি আসছে, বরাবর। বাট কারো আসছে কিনা আপনাদের কারো আসছে 60,000? আসে নাই? আমরা একটু পর পড়বো এটা। এই ও নাম্বার আর 4 নাম্বার এই দুটোতে মার্ক করে রাখেন, আমরা এটা এই দুটো একটু পর পড়বো। আপনারা এখন সলভ করবেন 3 নম্বর যে কোশ্চেনটা আছে, 3 নম্বর গাণিতিক সমস্যা 3। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম করব, গাণিতিক সমস্যাগুলো ভালোভাবে বুঝে শেষ করব। তো বোঝার দিকে গুরুত্ব দিবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন বাসা থেকে অটোমেটিক পাবেন। তো ফোকাস অন আন্ডারস্ট্যান্ডিং। তো আপনারা এখন 3 নম্বর যে কোশ্চেনটা আছে এটা সলিউশন করে দেবেন। কত হবে? এত গবেষণা কিসে? কত হবে এটা? এখনো কনফিউজ? আচ্ছা, এই কোশ্চেনটা কি বলতে দেখেন, আপনাকে বের করতে বলতে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত। এখন এখানে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কিভাবে বের করি আমরা বলছিলাম। শিওর? আচ্ছা, আমরা দেখি। এখানে দেখেন কি দেওয়া আছে, শুরুতে দেওয়া আছে যে হিসাবকালের শুরুতে মজুত পণ্যের পরিমাণ 52,000 টাকা, নিট ক্রয় 98,000 টাকা, ক্রয়কৃত পণ্যের বহন খরচ 3,500 টাকা,
হিসাবকাল শেষে মজুদের পরিমাণ ৮০০০ টাকা হলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত। এখন এখানে দেখেন প্রথমত আমরা নেট ক্রয় দেয় ৯৮,০০০, ক্রয়কৃত পণ্যের বহন খরচ, এটা নিয়ে অনেক হয়তো কনফিউজ হয়েছেন। ক্রয়কৃত পণ্যের বহন খরচ মানে হচ্ছে প্রত্যক্ষ খরচ, এটা কিন্তু ক্রয়কৃত পণ্যের ব্যয় না, এটা হচ্ছে প্রত্যক্ষ খরচ। তাহলে আপনাদের যে নেট ক্রয় আছে ৯৮,০০০, এর সাথে ক্রয়কৃত পণ্যের বহন খরচ ৩৫০০ যোগ করেন, পাবো ১,০১,৫০০, সেটা হচ্ছে আপনার ক্রয়কৃত পণ্যের ব্যয়। এর সাথে যোগ করে দেন প্রারম্ভিক মজুদ ৫২,০০০, ১,৫৩,৫০০। যেই মহাশয়রা সমপরি মজুদ মাইনাস করছেন তাদেরটা ভুল, কারণ এখানে আমাকে বলছে বিক্রয়ের যোগ্য বের করতে, এটা বিক্রিত পণ্যের ব্যয় না। এই জায়গাটাই আমাদের ভুলটা পরীক্ষা। আমাদের বলে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে, বের করি বিক্রয়যোগ্য বের করতে বললে বলি বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে, এজন্য কোশ্চেনটা ভালো করে পড়বেন যে কি বের করতে বলা হয়েছে। ওকে, এরপর করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর কোশ্চেনটা। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩-এর আগে আপনারা গাণিতিক সমস্যা ৯ করেন, পেজ নম্বর ৬, পেজ নম্বর ৬ 9 কোশ্চেনটা একটু ভালো করে পড়বেন সবাই। তারপর মেরা ১৬০০। প্রথমত এটার উত্তর হবে ১৫০০। কিভাবে একটা খেয়াল করি, এখানে বলছে সমাপনী মজুদের পরিমাণ নির্ণয় করতে, তো আমরা বের করব। প্রথম নিয়ম বলে দিয়ে দেখেন এখানে ম্যাক্সিমাম ভুল করতে, সেটা হচ্ছে প্রথম এলিমেন্টটা ছিল প্রারম্ভিক মজুদ ২৫০০, সমস্যা নাই। পরে দেয়া আছে ক্রয়কৃত পণ্যের ব্যয় ৪৫০০, এখানেও সমস্যা নাই। কিন্তু এরপর দেয়া আছে আন্ত পরিবহন, এটা আসবে না, ক্রয় ফেরত আসবে না। কেন আসবে না? কারণ অপশন সেকেন্ডে আমাদের এটা দেয়া আছে কি ক্রয়কৃত পণ্যের ব্যয়। এই ক্রয়কৃত পণ্যের ব্যয়ের মধ্যে অলরেডি প্রত্যক্ষ খরচ ফেরত এগুলো সব অন্তর্ভুক্ত আছে, এগুলো অলরেডি অন্তর্ভুক্ত আছে, এগুলো আনার কোনো দরকার নেই। তো আমাদের প্রারম্ভিক মজুদ আসবে, ক্রয়কৃত পণ্যের ব্যয় আসবে, তাহলেই আমাদের হয়ে যাবে। তো প্রারম্ভিক মজুদ আর ক্রয়কৃত পণ্যের ব্যয় এই দুটো যদি আপনি যোগ করেন কিভাবে? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত হবে? ৬০০০, তাই না? ৭০০০। বিক্রিত পণ্যের ব্যয় আছে কত? ৫৫০০। আমি কিছুক্ষণ আগে কি বলছিলাম যে সমাপনী মজুদ যদি বের করতে বলে আমরা দুইটা জিনিস বের করে দেব, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় অলরেডি দেয়া আছে এখানে, তো সমস্যা নেই। বিক্রয়যোগ্যটা জন্য বের করলাম, এই জন্য বিক্রয়যোগ্যটা হলো ৭০০০, ৫৫০০, এই দুটো গ্যাপ কত? ১৫০০। এটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পারছি? যদি কোনো সমাপনী মজুদ বের করতে বলে দুটো জিনিস বের করবেন, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, দুটো যে পার্থক্য সেটাই সমাপনী মজুদ। এখন যে জিনিসটা আমরা এখানে কেটে শিখলাম, প্রথমত এরকম কোশ্চেন থাকবে পরীক্ষা সবচেয়ে বেশি, এই জন্য কোশ্চেনটা ভালো মতো করবেন। আপনার যে সব এলিমেন্ট লাগবে তার চেয়ে বেশি এলিমেন্ট সবসময় দেওয়া থাকবে, বেশি উপাদান দেওয়া থাকবে, বেশি তথ্য দেওয়া থাকবে, ওইগুলিকে অবশ্যই স্কিপ করতে হবে। এই জন্য এই সবটা পুরোপুরি মাথায় থাকতে হবে। ঠিক আছে? ওকে, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বলতে হবে।
ক্রয়টা 50,000 হবে। কত উত্তর? ক্রয়টা 5 লাখ দেওয়া আছে না, এটাকে কেটে 50,000 করে দেন। ক্রয়টা 50,000 ধরে করেন, কত উত্তর? কত? 2 নাম্বার 87,500। এই যে ম্যাথ এসে সবার মাথা নষ্ট হয়ে গেছে। এখানে তো ম্যাথের উপর কিছু নাই, জাস্ট বিয়োগ করুন। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় নির্ণয় করো। আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় নির্ণয় করি, তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় নির্ণয় করতে কি কি লাগবে? এই সূত্র থেকে আমাদের এবার আসতে হবে। তারপরে প্রথমত আসি ক্রয় ফেরত মাইনাস করে এগুলো করি। দেয়া আছে দেখেন, প্রথমে ক্রয় আছে 50,000, এখান থেকে ফেরত মাইনাস করেন 2,500, কত হবে? 47,500। এর সাথে আন্ত পরিবহন যোগ করে দেন 15,000 এবং প্রারম্ভিক মজুদ যোগ করে দেন 25,000, হয়ে যাবে 87,500। এখন এরপরে সমাপনী মজুদ যেটা আছে 20,000, এটা কিন্তু মাইনাস হবে না। কেন হবে না? কারণ আমাদের বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় বেশি হবে, বিক্রিত পণ্যের ব্যয় না। বিক্রিত পণ্যের ব্যয় বললে আমরা তখন সমাপনী মজুদটা মাইনাস করতাম, কিন্তু এখন করব না। বুঝতে পারছেন? এই কোশ্চেন নিয়ে কারো সমস্যা থাকলে বলেন, আবার বুঝাবো। বা এই টপিক নিয়ে কারো কোনো সমস্যা থাকলে বলেন, আবার বলেন। তিন নম্বরটা বুঝেন না? আপনি কি মাস্টার নাম? এবার বলেন। 3 নম্বর দিতে পারেন। আপনি কত নম্বর দিচ্ছেন? কংগ্রেচুলেশন। ওকে, কারো কোনো সমস্যা আছে এটা নিয়ে বা এই টপিকস নিয়ে? আমরা অফ করবো এটা নাই। ওকে, সবাই খাতায় হেডিং দেন মুনাফার হার। মুনাফার হার। আচ্ছা, আমরা একটা জিনিস লিখি, দেখেন তো ঠিক আছে কিনা। ঠিক আছে এটা? ঠিক আছে, ওকে। এই যে আমরা সূত্রটা লিখলাম, সবার উপরে কি আছে? উপরে ইংরেজি কি? পারচেজ। উপরে ইংরেজি পারচেজ। উপরে এই শব্দটার ইংরেজি ক্রয়ের উপর যে মুনাফা হয় তাকে বলা হয় মার্কা। মার্কা, ক্রয়ের উপর যে মুনাফাটা হয় তাকে বলা হয় মার্কা। বিক্রয়টার কথা আছে, নিচে আছে না? নিচে ইংরেজি আন্ডার অনেক কিছু জানি, বাট এটা আরেকটা হচ্ছে প্রান্ত বা প্রান্তিক, যেটাকে বলা হয় মার্জিন। এখন ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমাদের যখন মুনাফা বের করতে বলবে, সবসময় বলবে না যে ক্রয়ের উপর মুনাফা বের করো, বিক্রয়ের উপর মুনাফা বের করো। অনেক সময় বলবে মার্কআপ বের করো, মার্জিন বের করো, প্রান্তিক মুনাফা বের করো। এগুলো হচ্ছে এদের অল্টারনেটিভ না। তো মনে রাখতে হয়, প্রথমত দেখেন আমাদের উপরে কি আছে? ক্রয়। উপরে মানে কি? আপ। এই জন্য ক্রয়ের উপর যে আমাদের মুনাফা তাকে বলবো আমরা মার্কআপ। নিচে কে আছে? বিক্রয়, মানে প্রান্তে আছে। এই জন্য বিক্রয়ের উপর যে মুনাফা হবে তাকে বলা হবে প্রান্তিক মুনাফা বা মার্জিন। মনে থাকবে? ওকে, এবার এটা সূত্র লেখেন। মুনাফা ডিভাইডেড বাই ক্রয় অবলিক বিক্রয় ইনটু 100। মুনাফা ডিভাইডেড বাই ক্রয় অবলিক বিক্রয় গুণ 100। এটা কি? যদি আপনাকে কোনো মুনাফা বের করতে বলে, সাপোজ আপনাকে বললো প্রান্তিক বা মার্জিন নির্ণয় করো, তো প্রান্তিক মুনাফার হার বের করবো। প্রান্তিক মুনাফার হার মানে কার উপর? বিক্রয়ের উপর। তখন আমরা কি করব? আমাদের সূত্র তখন হবে ক্রয় ডিভাইডেড বাই বিক্রয়। বুঝতে পারছেন? এখন বললো মার্কআপ বের করো, তখন সূত্র হবে মুনাফা ডিভাইডেড বাই ক্রয়। কথা বুঝতে পারছেন না বাইরে? আমাদের সূত্রটা কি ছিল? মুনাফা ডিভাইডেড বাই ক্রয় অবলিক বিক্রয়। আমাদের যদি ক্রয়ের উপর মুনাফা বের করতে বলে তখন ক্রয় দিয়ে ভাগ করব, যদি বিক্রয়ের উপর মুনাফা বের করতে বলে বিক্রয় দিয়ে ভাগ করব। বুঝতে পারছেন? ওকে।
এবার আমরা একটা নং সবাই গাণিতিক সমস্যা দেখেন। গাণিতিক সমস্যা 6। গাণিতিক সমস্যা 6। এখানে কি বের করতে বলা হয়েছে? মার্জিন। মার্জিন মানে কার উপর? ক্রয়ের উপর না বিক্রয়? বিক্রয়ের উপর। তো বিক্রয়ের উপর বের করতে গেলে সূত্রটা কি? মুনাফা ডিভাইডেড বাই বিক্রয়। এবার আমাদের কোশ্চেনে দেয়া আছে কি কি? দেয়া আছে নিট ক্রয় আর মুনাফা বা মোট লাভ দেওয়া আছে, বিক্রয় তো দেওয়া নেই। তাহলে তো অঙ্ক করা যাবে না। কিভাবে নেবেন? কি করবেন? ক্রয় থেকে ক্রয় আর মুনাফা যোগ, রাইট। এই দেখেন ক্রয় আর মুনাফা যোগ করলে আপনি বিক্রয় পেয়ে যাবেন। তো বিক্রয় এই কোশ্চেনে আছে, তো করে ফেলেন। কত হবে? কত? আমি বের করতে বলতে মুনাফার হার 1 লক্ষ টাকা কিনে নেবে, পার্সেন্ট বের হবে 25%, রাইট। হবে 25%। কিভাবে একটু দেখি। মুনাফা দেয়া আছে কত? নিট লাভ 50 না 25? 25। নিট লাভ দেওয়া আছে 25,000। ক্রয় ছিল কত? ক্রয় 1 লাখ না বিক্রয় 1 লাখ? ক্রয় কত আমি জিজ্ঞেস করছি? ক্রয় 75, বিক্রয় 25। ক্রয় আর মুনাফা যখন আমরা যোগ করব আমরা পাবো বিক্রয় 1 লক্ষ টাকা, বিক্রয় পাবো আমরা 1 লক্ষ টাকা। এখন কাটাকাটি করেন, 25% হচ্ছে মুনাফা। বুঝতে পারছি? শূন্য কিভাবে কাটলাম? হ্যাঁ, এই শূন্য কেটে দেন, প্রথমে এই 3টা কেটে দেন, এই 3টা কেটে দেন। এখানে থাকে 25, এখানে থাকে 100। তো 25 আর 100 কাটেন, থাকে 4। এই 4 দিয়ে 100 কাটেন, আবার সেই 25। ওকে, 5 নম্বরটা এবার করা আবার করে নিছেন। 4 কত করলাম? 6 করলাম না? 5 করে ফেলেন আপনারা। আবার কি বুঝাবো? কাটাকাটিটা আরো এটা আমাদের কোথা থেকে মার্জিন বের করতে। মার্জিন মানে কি? বিক্রয়ের উপর মুনাফা। তো বিক্রয়ের উপর মুনাফা আমার সূত্রটা হবে মুনাফা ডিভাইডেড বাই বিক্রয়। এই কোশ্চেনে বিক্রয় দেয়া নেই, দেয়া নেই সমস্যা আমরা বের করব। কিভাবে করব? ক্রয় দেয়া আছে এবং মুনাফা দেওয়া আছে, এই দুটো যোগ করব, তাহলে বিক্রয় চলে আসবে। তো সেম, ক্রয় ছিল হচ্ছে 75, মুনাফা 25 যোগ করলাম, 1 লক্ষ টাকা আমাদের বিক্রয়। আর উপরে মুনাফা 25,000 কাটাকাটি করলাম, উত্তর 20%। কত? এটা 25%। বুঝি নাই, দুইটা দেওয়া আছে। ভালোভাবে কোশ্চেন করে রাখো, এরকম করে কোশ্চেন করলে সর্বনাশ। এখানে কার উপর মুনাফা বের করতে বলছেন? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য দেওয়া নাই, বের করি, সমস্যা নাই। বিক্রয় দেওয়া আছে কত? বিক্রয় কত? বিক্রয় 45, মুনাফা কত? 9,000। তাহলে ক্রয় কত? ও হ্যাঁ, তাহলে ক্রয় করতে 36,000, মুনাফা 9,000 গুণ 100। আবারও ঠিক সেম সংস্করণ। ওইভাবে 25% হয়েছে, এটা আপনি মানে কি বলবো? আচ্ছা, ওই যে কি আছে না, এটা আছে না যে ভুল থেকে যদি ভালো কিছু হয় তাহলে ভুলই ভালো। আপনি ভুল করে উত্তর সঠিক করে ফেলছেন, সমস্যা নেই। ওকে, বুঝতে পারছি এটা? কারো কোনো সমস্যা এটা নিয়ে? না। এবার খাতা হেডিং দেন মুনাফার হার পরিবর্তন। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এখন যেটা আমরা করব, খাতা হেডিং দিবেন মুনাফার হার পরিবর্তন। মুনাফার হার পরিবর্তন। ওকে, এটা জিনিসটা একটু দেখেন, আগে দেখেন পরে লিখুন।
সাপোজ বললো ক্রয়ের উপর মুনাফা হচ্ছে 25%, ক্রয়ের উপর মুনাফা 25%, বিক্রয়ের উপর মুনাফা কত, আর কিছুই বলা নেই। ক্রয়ের উপর মুনাফার হার হচ্ছে 25% বা মার্কআপ হচ্ছে 25%, মার্জিন কত। ক্রয়ের উপর 25%, বিক্রয়ের উপর কত, এই টাইপের কোশ্চেন। অথবা উল্টো হতে পারে যে বিক্রয়ের উপর সাপোজ ধরেন 50%, ক্রয়ের উপর কত, বুঝতে পারছি? এখন এগুলো কিভাবে বের করবো? তো এগুলো বের করার জন্য সূত্রটা আমরা একটু দেখবেন পরে। দুইটার জন্য সেম সূত্র, ক্রয় থেকে বিক্রয়, বিক্রয় থেকে ক্রয়। সাপোজ এখানে ক্রয়ের পার্সেন্টেজ দেওয়া আছে, বিক্রয়েরটা আমরা বের করব। এখানে বিক্রয়ের পার্সেন্টেজ দেওয়া আছে, ক্রয়টা বের করব। সূত্র কি হবে? সূত্র প্রথমত উপরে হবে মুনাফার হার, ঠিক সেম ভাবে এখানেও হবে মুনাফার হার। এখানে হবে নিচে 100, এখানে নিচে 100, এখানে আবার হবে মুনাফার হার, এখানেও আবার মুনাফার হার। তার মানে কি দেখেন মোটামুটি সবকিছু সেম, চেঞ্জ মাত্র একটা জায়গায়। এটা হচ্ছে এই মাঝখানে একটা চিহ্ন হবে, একটা হবে যোগ আর একটা হবে বিয়োগ, একটা হবে যোগ আর একটা হবে বিয়োগ। এখন কোথায় যোগ হবে কোথায় বিয়োগ হবে? এখন এটা মনে রাখবেন খুব ইজি। দেখেন এইখানে আমরা কি নির্ণয় করতেছি? বিক্রয়। বিক্রয় বের করার সময় মুনাফা যোগ করলাম না বিয়োগ? এখানে আমরা বের করতেছি বিক্রয়, ক্রয় দেওয়া ছিল, বিক্রয় বের করতেছি, এখানেও মুনাফাটা আমরা যোগ করব। আর ক্রয়ের ক্ষেত্রে আমি আবার কি করে দেখেন এখানে আমরা কি করতেছি? বিক্রয় বের করার সময় মুনাফাটা যোগ করতেছি না? সো যখন আমরা বিক্রয়ের পার্সেন্টেজ বের করব তখন আমরা মুনাফাটা যোগ করব। তাহলে ক্রয়ের সময় কি হবে? বুঝতে পারছেন? ওকে, তাহলে আবার আমরা একটা এই কোশ্চেনটা করলাম, যদি ক্রয়ের উপর 25% হয় মুনাফার হার, বিক্রয়ের উপর কত আমরা নির্ণয় করব। তো প্রথমত দেখেন মুনাফার হার উপরে বসবে 25, বসাই দিলাম 25, নিচে বসবে 100, বসাই দিলাম, এখানে বসবে 25, বসাই দিলাম। এখন মাঝখানে চিহ্ন বসবে, আমরা বের করতে থাকি বিক্রয়ের উপর। বিক্রয় করার সময় মুনাফা যোগ হয়, তার মানে এখানে যোগ হবে গুণ 100। আচ্ছা, এখানে গুণ 100 লিখে রাখেন পাশে, বাট না লিখলে চলে, কারণ কি পার্সেন্টেজ সময় 100 অটোমেটিক গুণ হয়, এটা বলা দরকার নেই। সেবার আমরা করি কাটাকাটি করে। দেখেন উপরে আছে 25, নিচে হবে 125 গুণ 100। 25 কে 125 দিয়ে কাটেন কত হবে? 5। 5 দিয়ে 100 কে কাটেন 20। তাহলে দেখেন উত্তরটা হচ্ছে এরকম যে ক্রয়ের উপর যদি 25% মুনাফা হয়, বিক্রয়ের উপর মুনাফা হবে 20%। বুঝতে পারছেন? এখন দেখে এটা ঠিক হয় কিনা, আমরা উল্টো ভাবে যাই। উল্টো ভাবে কিরকম? বিক্রয়ের উপর যদি 20 হয়, ক্রয়ের উপর 25 হওয়ার কথা হয় কিনা? মুনাফার উপর বসালাম 20, নিচে 100, এখানে 20। এখন এখানে কি বলবে? মাইনাস, কারণ আমরা কি বের করতেছি? ক্রয়। ক্রয়ের উপর পার্সেন্টেজ করব মাইনাস 20 ডিভাইডেড বাই 80 ইনটু 100। 20 দিয়ে 80 কাটলে 4, 4 দিয়ে 100 কাটলে বুঝছে? বুঝতে পারছেন? এইটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এখন এই টাইপটা, এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, কিন্তু একটা ছক করে রাখবেন আমার সাথে সাথে। কিছু কিছু পার্সেন্টেজ আছে যেগুলি হুবহু কোশ্চেনে চলে আসে, ডিরেক্ট বলেই আসে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% ক্ষেত্রে এগুলি আসে। তো এগুলি একটু মুখস্থ করে ফেলবেন, কারণ এত অঙ্ক করার টাইম আপনি পাবেন না পরীক্ষায়। সেগুলি এসে পড়লে ডিরেক্টলি আপনি উত্তর করে ফেলবেন। সেভাবে লেখেন, এক পাশে লেখেন বিক্রয়, আরেক পাশে লেখেন ক্রয়। বিক্রয়, ক্রয়। বিক্রয়ের পাশে লেখেন 16.67%, ক্রয়ের পাশে 20, ক্রয়ের পাশে 20 হলে বিক্রয় হবে 25, ক্রয়ের উপর 25 হলে বিক্রয় হবে 33.3। এই সবটা করে ফেলেন, এটা একবার মুখস্থ রাখবেন, পরীক্ষা আসলে ডিরেক্ট বসাই দিবেন। প্রথম যে তিনটা আছে, এই তিনটা থেকে ম্যাক্সিমাম কোশ্চেন চলে আসে। এই তিনটা থেকে এগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আছে, নিচে গুলো আছে, এর বাইরেও আসতে পারে, পারে না বলবো না, বাট এখান থেকে মোটামুটি আপনি 90% কোশ্চেন পেয়ে যাবেন। 90% ক্ষেত্রে এখান থেকে হয়ে যাবে। তো দ্রুত লিখে ফেলেন বক্সটা। এগুলো যে আমি লিখে দিলাম, আপনারা সবাই এই যে সূত্র আছে, সূত্রের মাধ্যমে বের করে দেখবেন যে ঠিক আছে কিনা।
প্রথমত দেখেন, যদি বিক্রয়ের উপর মুনাফা হয় 16.67%, সেখানে আপনার ক্রয়ের উপর গেলে হবে 20%। যদি বিক্রয়ের উপর 20 হয়, ক্রয়ের উপর 25, বিক্রয়ের উপর 25 হলে ক্রয়ের উপর 33, বিক্রয়ের উপর 33 হলে ক্রয়ের উপর 50। দেখেন প্রত্যেকটা কিন্তু সিঙ্কে আছে বা একটা সম্পর্ক আছে, যেমন প্রত্যেকটাই পরেরটা আছে এবং রিলেশনগুলো সেম। ঠিক আছে, তো এটা একবার মুখস্থ রাখবেন, পরীক্ষা দেখবেন, এগুলো হুবহু আসতে পারে। ঠিক আছে, ওকে। এখন এখানে কথা হচ্ছে এই যে 33.33%, এই যে 16.67%, এগুলো কিভাবে বের করব? এখানে আমাদের সমস্যা, পার্সেন্টেজ নিয়ে আমাদের অনেক সমস্যা, তাই না? এবার একটু পার্সেন্টেজ করার টিপস দেখাবো। সূত্র লেখা আছে সবার। যদি পরীক্ষায় এই পার্সেন্টেজ গুলো আসে, তো মুখস্থ বসাই দেবেন ডাইরেক্ট, আর কোনো কথা নেই। যদি অন্য কিছু আসে, সূত্র ফলো করবেন। এখন দেখেন পার্সেন্টেজ করবেন কিভাবে। সাপোজ মনে করেন 10%, 20%, 30% এই টাইপের কোনো পার্সেন্টেজ থাকলো, মানে লাস্টে শূন্য আছে, আমরা ধরলাম 70%। তো ধরেন 5,000 টাকা 70% বের করতে বলছে, কত উত্তর কত হবে? 3500। রাইট। এবার এটা করার একটা টেকনিক আছে, শর্টকাট। কিভাবে করবেন দেখেন, যতগুলো শূন্য আছে শেষে সব বাদ দিয়ে দেন। থাকে কি কি? 5 আর 7, 5 সাথে গুণ করলে কত হয়? 35। এখন এখানে টোটাল শূন্য কয়টা? এখানে একটা, টোটাল কয়টা? 4টা। দুইটা শূন্য বাদ দিয়ে দেন, কয়টা থাকে? বসায় দেন। এটাই উত্তর। যাদের পার্সেন্টেজের প্রবলেম তারা ভালোভাবে খেয়াল করেন। প্রথম কাজ কি করবেন, যত শূন্য আছে সব বাদ, জাস্ট যে আমাদের শূন্য বাদে যে বাকি যে অঙ্কগুলো সেগুলো গুণ করবেন। যেমন 5 আর 7 গুণ করলাম হলো 35। এরপর দেখো শূন্য টোটাল কয়টা ছিল, যে কয়টা শূন্য ছিল দুইটা শূন্য বাদ হয়ে যাবে উত্তর। আমরা অন্য একটা সংখ্যা দিই, সাপোজ 70,000 এর 80%। সেম কাজ, সকল শূন্য বাদ, 7 8 কত? 56। শূন্য আছে কয়টা রোল? কয়টা বাদ দিতে হবে? থাকবে কয়টা? 70,000 এর 80% হচ্ছে 56। বুঝতে পারছেন? এবার আমি একটা দিব, আপনারা দেবেন। 90,000 এর 90%। মুখে মুখে বলে দেওয়া যায়। আপনার ওই যে গুণ করে বেরোবেন, পার্সেন্টেজ ক্যালকুলেটর লাগবে, এত কিছু লাগবে না, জাস্ট একটু মাথা খাটাবে, মুখে মুখে করা যাবে এগুলো। তো 9 9 81, 9 9 81, এখানে শূন্য কয়টা? 4টা আর একটা 5টা, দুইটা বাদ দিয়ে দেন, 3 শূন্য বসিয়ে দেন, 1000। বুঝছেন? সবসময় দুটো শূন্য বাদ দিয়ে দিবেন। কিন্তু এখানে একটা সমস্যা করেন আপনারা। সমস্যা কি করে জানেন? আপনারা শুধুমাত্র এখান থেকে বাদ দেন, এখানে যে একটা শূন্য আছে এটা কাউন্ট করেন না, সবগুলো শূন্য ধরতে হবে। এখানে 3টা, সরি এখানে 4টা আর একটা 5টা শূন্য কাউন্ট করতে হবে। আপনি যদি শুধু এই 4টা দেখেন তাহলে কিন্তু উত্তর ভুল আসবে। ওকে, এটা আশা করি মনে থাকবে। আরেকটা ওয়ে দেখেন, এই পার্সেন্টেজগুলো বের করে দেখাবো। এই পার্সেন্টেজগুলো বের করা সহজ, আপনাকে পার্সেন্টেজ করতে হবে না। এই 16.67 মানে হচ্ছে 1/6, মানে কোনো একটা কিছুকে আপনি 6 দিয়ে ভাগ দিলে 16.67 চলে আসবে। আপনাকে এই পার্সেন্টেজ করে গুণ করতে হবে না, কারণ কিন্তু শূন্য নাই। এই গুণটা কিন্তু আপনার জন্য কঠিন হবে, দশমিক আছে তার উপরে। আপনি জাস্ট কি করবেন, 6 দিয়ে ভাগ দিবেন, উত্তর চলে আসবে। 25% এর ক্ষেত্রে কি করবো বলেন তো? বলছিলাম আগে 4 দিয়ে ভাগ দিব, 4 দিয়ে ভাগ দিলে 25% চলে আসবে। 50 এর ক্ষেত্রে 2, রাইট। 66.67 এর ক্ষেত্রে কি? আচ্ছা, এখানে একটা জিনিস আমি মিস করে গেছি, এখানে হবে 33.33। এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে হবে 3/1, 3/1 ভাগ। 66.67 হচ্ছে 3/2 ভাগ। 75 হচ্ছে 4/2। এগুলো লিখে রাখেন সবাই। এত পার্সেন্টেজ করার সময় পাবেন না, ডিরেক্ট জাস্ট এই ভাগগুলো করে ফেলবেন, উত্তর চলে আসবে। প্রথমত যদি 16.67 হয়,
16.67 এর জন্য আমরা কি করব 6 দিয়ে ভাগ দিলে উত্তর চলে আসবে 25% এর ক্ষেত্রে 4 দিয়ে ভাগ করলে উত্তর চলে আসবে 50% এর ক্ষেত্রে 2 দিয়ে ভাগ করলে চলে আসবে 33 এর ক্ষেত্রে 3 দিয়ে ভাগ করলে চলে আসবে আর 66.67 এর ক্ষেত্রে 3 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ 75 এর ক্ষেত্রে 4 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ জাস্ট নরমালি ভাগ গুণ করলে উত্তর চলে আসবে আমাদের পার্সেন্টেজ গুলো বের করার দরকার পড়বে না অবশ্যই দেখাবো লিখে ফেলেন দুটো লিখে ফেলেন ওকে এবার একটু কিছু আমরা ভাগ করি দেখি কোন পার্সেন্টেজ করব বলেন প্রথমটা ওকে আমরা ধরেন কত টাকা বলেন আপনারা জান 9000 ঠিক আছে 9000 থাকলো এটা 16.67% বের করব তো গুণ করার টাইম নেই কি করব এটাকে 6 দিয়ে ভাগ করে দেখেন কত সূত্র 3 দিয়ে দিলে 2 3 দিয়ে দিলে 9 সরি 9 কে 3 দিয়ে রাখলে 3 30 কে যদি কাটেন 15 তো 90000 এর 16.67% হচ্ছে 15 বুঝতে পারছেন আরেকটা করি 33.3 দিন করি এই 90000 এর করি 33.3 দিন করার দরকার নেই কি করব 3 দিয়ে ভাগ দিব এই 3 দিয়ে ভাগ কত হবে 3 দিয়ে উত্তর যে ওকে আরো করি আর কি করব বলেন 66.67 এটা 66 ওকে অন্য একটা সংখ্যা বলেন জান 70000 আচ্ছা 70000 70000 লিখে দিচ্ছি কি করতে হবে 3 দিয়ে ভাগ দিতে হবে 2 দিয়ে গুণ দিতে হবে করেন এটা লিখতে উত্তর হবে করে ফেলুন এটা যদি দশমিক আসে এটা দশমিক আসবে ঠিক আছে তো এইভাবে যোগ গুণ ভাগ করেন উত্তর চলে আসবে কারণ কোনো সমস্যা থাকলে যে এই টেকনিকগুলো বাসায় প্র্যাকটিস করবেন এটা আমি বলে দিই এইগুলো ক্লাসে পড়ে গেছেন বাসায় না পড়ে কিচ্ছু পারবেন না এজন্য বাসায় গিয়ে প্র্যাকটিস করতে হবে বেশি করে ওকে আমরা একটু গাণিতিক সমস্যা সলভ করি আজকে লেকচারটা আমাদের বেশি টাইম লাগবে না যদি আপনারা বুঝে যান খুব অল্প সময় হয়ে যাবে না বুঝলে অনেক টাইম লাগবে আপনারা সলভ করবেন আচ্ছা মুখে মুখে বলবেন আমাকে পেজ নম্বর 4 এর উপরে দেখেন ক্রয় বিক্রয়ের উপর মুনাফার হার নির্ণয় একটা টপিক আছে না এর ভিতরে এক নম্বর কোশ্চেনটা কি করেন তো ক্রয়ের উপর মুনাফার হার 25 হলে বিক্রয়ের উপর মুনাফার হার কত হবে মুখে মুখে বলেন তো ক্রয়ের উপর দেওয়া আছে 25 বিক্রয়ের উপর কত হবে 20 হবে না 33.3 দিন হবে 20 হবে এখন এইটাই যে কনফিউশন লাগতেছে এটা কি 33 হবে না 20 হবে এটা মনে রাখবেন সব সময় সবাই যদি বক্সটা খেয়াল করেন দেখবেন বিক্রয়ের পাশে যে পার্সেন্টেজ গুলো সেগুলো সব সময় কম আর ক্রয়ের পাশে যে পার্সেন্টেজ গুলো এগুলো বেশি খেয়াল করে দেখেন তাই না তো এবার চাইছে কি চাওয়া হয়েছে আমাদের বিক্রয়ের উপর তাই না তো ক্রয় দেয়া আছে 25 তাহলে বিক্রয়টা হবে কি তার চেয়ে কম তাহলে উত্তর 20 বুঝতে পারছিস যদি কোশ্চেনটা উল্টো বলছে বিক্রয়ের উপর 25 এখন ক্রয়ের উপর কত হবে ক্রয় হবে বেশি তখন ক্রয় হবে 33.3 বুঝতে পারছেন না ভাই ওকে সেকেন্ড 2 নম্বর কোশ্চেনটার উত্তর কি হবে বিক্রয়ের উপর মুনাফার হার 20 হলে ক্রয়ের উপর কত 25 আচ্ছা 3 মার্কআপ 20% হলে মার্জিন কত কি হবে তো এগুলো মুখে বলে দেব আমাদের এত টাইম নেই ওগুলো ঠিক আছে লাস্ট এখানে কি আছে প্রান্তিক মুনাফার হার 25 হলে মার্কআপ কত 33.33 প্রান্তিক মানে হচ্ছে বিক্রয়ের উপর আর মার্কআপ মানে হচ্ছে ক্রয়ের উপর তো ক্রয়ের উপর বেশি হবে তো 25 থেকে বেশি 33.3 ঠিক আছে কার কোন কোশ্চেন আছে ঢাকা বিশ্ববিদ্যালয় 26 কত হবে উত্তর 20% দেখেন সাথে উত্তর বলে দিলেন 27 এটা বলেন এটা টাইম দিতে হবে এটা করেন 27 টা করেন সবাই দুইজন পারেন সবাই
কেমন লাগতেছে কেন সমাজের অঙ্ক সাজাইতে বলাচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় 16,000 টাকা, প্রান্তিক মুনাফা 20 টাকা মানে হচ্ছে 20%। বিক্রয়ের পরিমাণ কত হবে? এখন বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়ের উপর পার্সেন্টেজ দেওয়া নেই। আমরা বের করি যদি বিক্রয়ের উপর যদি 20% হয়, ক্রয়ের উপর কত? এখানে ক্রয় আর বিক্রয় সেমই ধরবে। তো ক্রয়ের উপর 25, এবার 16,000 এর 25% করেন কত হয়? 16,000 এর 25% কত? 4,000 টাকা। কিভাবে বের করছেন? গুণ করে 16 অর্ধেক কত? 8,000। এটা কত পার্সেন্ট? 50%। 16 অর্ধেক হচ্ছে 8,000, এটা হচ্ছে 50%। এই 8,000 কে আবার অর্ধেক করেন, এটা হচ্ছে 25%। জাস্ট অর্ধেক করতে থাকবেন, উত্তর চলে আসবে। তো 16,000 হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়, মুনাফা হচ্ছে 4,000, যোগ করলে কত হয়? 20,000। এটাই হচ্ছে আমাদের বিক্রয়। ওকে, এখান থেকে লাস্ট আরেকটা কোশ্চেন করব, সেটা হচ্ছে 32 কি হবে এটা? 25%। বিক্রয়ের উপর 20% হলে ক্রয়ের উপর কত? 25%। বুঝতে পারছেন? ওকে, এবার ওই যে গাণিতিক সমস্যা 1 এর ও নাম্বারটা আমরা দেখে আসছিলাম, এবার ওটার উত্তর করা যাবে। গাণিতিক সমস্যা 1 এর যে ও নাম্বার কোশ্চেনটা বা 5 নম্বরটা, এটার উত্তর দেওয়া বের করতে হবে। আশা করি এখন পারবেন। অনেক কথা ভুলে গেছেন যে বিক্রিত পণ্যের ব্যয় কত? বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 2,40,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় 2,40,000 টাকা।